এখানকার লোকাল মানুষরা করতেন, মজদুরদের কাজ করার জন্য বাইরে থেকে লোক আনতে হতো, এমন পরিস্থিতি ছিল। কিন্তু আজকে বাংলার যে বেহাল অবস্থা রয়েছে, শিল্পের যে খারাপ অবস্থা রয়েছে, আমাদের মাননীয়া বলেছিলেন যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে আমি এলে 6 মাসের মধ্যে সব শিল্প খুলে দেব। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও এখানে কোনো কারখানা খুলেনি। এই সব নিয়েই আজকে আমাদের প্রেস কনফারেন্স। তো আপনাদের সামনে এই শিল্পায়ন শিল্পায়নের যে কি অবনতি হয়েছে সেই সব নিয়ে কথা বলবেন। আমাদের 2024-এর লোকসভা ক্যান্ডিডেট ছিলেন উনি, আর উনি হচ্ছেন সিনিয়র ব্যারিস্টার সুপ্রিম কোর্টের কবি শঙ্কর ঘোষ মহাশয়। উনি আপনাদের সামনে প্রেস কনফারেন্সের মাধ্যমে অনেক কিছু জানাবেন। Non-tax revenue 0.5% of GSDP, lowest in India. Lowest in India হচ্ছে পশ্চিম বাংলা নন ট্যাক্স রেভিনিউতে। কোল্যাপস ইন্ডাস্ট্রিজ, মাইনিং স্টেটসে আমরা সব থেকে লাস্টে আছি, ইললিগাল মাইনিং এ আমরা সব থেকে ওপরে আছি। বালি বলুন, পাথর বলুন, আর যাই বলুন, আমরা সব থেকে ওপরে আছি। কিন্তু এটা বৈধ, আমরা 12টা মাইনিং স্টেটের থেকে আমরা লাস্টে আছি। 41% ট্যাক্স রেভিনিউর জন্য আমরা কেন্দ্রের উপরে ডিপেন্ড করছি। রাজ্য সরকার ডিপেন্ড করছে কেন্দ্রের উপরে 15% গ্রান্ট থেকে, এবং যেগুলো নন কমপ্লায়েন্সের জন্য হয়েছে, নন কমপ্লায়েন্স যেই আইনগুলো রাজ্য সরকার মানেনি, 48,000 কোটি। বাজেট রিভাইজ আর শর্টফল হচ্ছে 28%। যা বাজেট আছে 28%, কারণ এগুলোর কোনো প্রমাণ কিংবা কোনো অ্যাকাউন্টিং হয়নি। এফডিআই আপনাদের প্রথমেই বলেছিলাম এফডিআই এর কি অবস্থা। 13,945 কোটি। এটা যদি আপনাদের বলি এটা কত পার্সেন্ট পুরো রাষ্ট্রের, ইটস অনলি 1%। পশ্চিম বাংলায় যে এফডিআই আসছে, ইটস অনলি 1% অফ দ্য ন্যাশনাল অ্যালটেড এফডিআই। 13,945, অত্যন্ত শকিং ফিগার্স পশ্চিম বাংলার জন্য। আজকে আপনাদের কিছু অন্য রাজ্যের কিছু নথিগুলো দিচ্ছি। 6,90,000 কোটি মহারাষ্ট্র এফডিআই। 6,90,000 কোটি মহারাষ্ট্রের এফডিআই। কর্ণাটকা 4,45,000 কোটি। গুজরাট 3,47,000 কোটি। তামিলনাড়ু 1,15,000 কোটি। 31%, 20%, 15%, 5%। পশ্চিম বাংলা অনলি 1%। এই হলো পশ্চিম বাংলার আজকে পরিস্থিতি। আমি আগেই বলেছিলাম আপনাদের 6,688 শিল্প বেরিয়ে চলে গেছে। আমি আপনাদের তথ্যগুলো দিয়ে দিই। মহারাষ্ট্রায় চলে গেছে 1,308, দিল্লিতে চলে গেছে 1,297, গুজরাটে চলে গেছে 423, এবং বাকি অন্য রাজ্যে চলে গেছে 3,660। টোটাল 6,688। আজকে এডুকেশনের জন্য বাজেট অ্যালোকেশন মাত্র 14%। শিক্ষার জন্য বাজেট অ্যালোকেশন অনলি 14.8%। র্যাঙ্ক হচ্ছে বিহার থেকেও কম। পশ্চিম বাংলা এটা বিহার থেকেও কম, আসাম ছত্তিশগড় থেকেও কম। আমরা যারা বলি পশ্চিম বাংলা রবীন্দ্রনাথ ট্যাগোর, বিদ্যাসাগরের ভূমি, আজকে কিন্তু ওই জায়গাটা কোনো শিক্ষার জন্য কিছু এখানে অ্যালোকেশনই হচ্ছে না। এডুকেশন সিস্টেম টোটাল কোল্যাপস করে গেছে পশ্চিম বাংলায়। 7,000 থেকে 8,000 স্কুল অ্যানুয়ালি এখানে বন্ধ হচ্ছে। 7,000 থেকে 8,000 স্কুল। এসএসসি টেট স্ক্যাম আপনাদের সামনে এসছে।
রাজ্য সরকার মাদ্রাসাদের এখানে পয়সা দিচ্ছে, কিভাবে ফান্ডিং করছে সেটাও আপনাদের সামনে এসছে। স্বাস্থ্যর বাজেট অ্যালোকেশন হচ্ছে 6.4%। হেলথ সেক্টরে হেলথ স্কিমের বাজেট অ্যালোকেশন 6.4%, যেটা হচ্ছে 20,000 কোটি টাকা হেলথ স্কিমে অ্যালোকেশন হচ্ছে। এটা ন্যাশনাল হেলথ পলিসি উড়িষ্যা যেটা 8%, ওর থেকেও কম। পশ্চিমবাংলায় অনলি 6.4%। আজকে যেই স্ক্যাম গুলো হচ্ছে, অর্গান ট্রাফিকিং, মেডিকেল র্যাকেটস, যে হাসপাতালগুলো আমরা দেখলাম, আরজিকর বিষয়গুলো, সব জায়গায় একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট ক্যান্ডেল, এইভাবে আমাদের হেলথ সিস্টেমটা পুরো আমাদের শেষ হয়েছে। রুরাল ডেভেলপমেন্ট আপনাদের একটু তথ্য দিয়ে দিই। বাজেট অ্যালোকেশন 4.2%, ন্যাশনাল অ্যাভারেজ 4.9। রুরাল ডেভেলপমেন্টের বাজেট হচ্ছে 4.2, যখন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 4.9। আমরা বিহার, ছত্তিশগড়, ত্রিপুরা থেকেও পশ্চিম বাংলা আজকে পিছিয়ে আছে। ব্রিজ এবং রাস্তার অ্যালোকেশন হচ্ছে 6,733 কোটি, লোয়েস্ট, সব থেকে কম ইস্টার্ন ইন্ডিয়ায়। এনার্জির অ্যালোকেশন 1.2, ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যালোকেশন 1.7%, এটা ন্যাশনাল অ্যাভারেজের অর্ধেক। আর এনার্জির হচ্ছে ন্যাশনালি রাষ্ট্র স্তরে সেকেন্ড লোয়েস্ট। আর পুলিশের অ্যালোকেশন হচ্ছে 3.6। ইস্টার্ন রাজ্য, আমাদের পূর্বাঞ্চল যেটা রাজ্য, তাদের লোয়েস্ট। ডিএ ক্রাইসিস, ডিএ মামলা আপনারা সবাই জানেন, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট রিজার্ভ। এর ক্রাইসিস গুলো পশ্চিমবাংলায় যারা সরকারি কর্মচারী আছে 37% লেস, কম তারা ডিএ পায়। রাজ্য সরকার 18%, সেন্ট্রাল, যারা সেন্ট্রালের কর্মচারী 55% পান। আজ অব্দি 41,000 কোটি, সুপ্রিম কোর্ট বলা সত্য 41,000 কোটি আজকে ডিউ আছে। 41,000 কোটি। আজকে মোটামুটি 10 লক্ষ সরকারি কর্মচারীদের সাথে বিশ্বাসঘাতকতা করছে রাজ্য সরকার, এবং ওটা চলছে, কন্টিনিউস চলছে। অবন্তি কারখানা দেখতে পান, রচনা ব্যানার্জি কোনটা? হুগলিতে? হুগলির সাংসদ, হ্যাঁ। চিমনিতে ধোঁয়া উঠছে এবং প্রচুর কারখানা রাস্তাঘাটে হয়েছে। উনি বলছেন প্রচুর কলকারখানা রাস্তাঘাট হচ্ছে, ধুমো হচ্ছে চারদিকে চিমনিতে। না, আমি বলি, উনি এটা উত্তর দেবেন। আজকে কয়েকটা কারখানা হয়তো আপনি দেখতে পাচ্ছেন, আপনি হুগলি নিয়ে প্রশ্ন করলেন, ঠিক আছে, কয়েকটা জায়গা আছে, কিন্তু আমি যেই তথ্যগুলো আপনার সামনে ধরে ধরলাম, এটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে এই তথ্য। এটা এত বড় রাজ্য, হুগলি হচ্ছে একটা লোকসভা, একটা জেলা, হয়তো আপনি কোথায় হয়তো হুগলির ওই দিকটা কথা বলছেন, শ্রীরামপুরের দিকে প্রচুর জুট মিল বন্ধ হয়ে পড়ে আছে, এবং শ্রমিকরা এখানে যেভাবে থাকে সেটা অত্যন্ত শোচনীয়। আপনাকে আরো তুলে ধরবেন, 2-3 ঘন্টা শুধু জল আর আলো, শ্রমিকদের এইভাবে, মানে মানুষ এইভাবে থাকতে পারে না। এগুলো কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে লেখা নেই। আপনি এটা বলছেন কয়েকটা জায়গায় হয়তো আছে, ছোট ছোট শিল্প আছে, কিন্তু এইভাবে পশ্চিমবাংলা উন্নতি করতে পারে। বাকি তথ্য আপনার সামনে দাদা আগে বলে নিই যে এই যে রাজ্যে পশ্চিমবঙ্গতে শিল্প, দুর্গাপুর বা অনেক বড় বড় শিল্প হয়েছে। আমাদের দেশে যখন প্রথম নেহরু যে প্রথম ক্যাবিনেট ছিল, তার মধ্যে আমাদের শিল্পমন্ত্রী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার আমলেই কিন্তু বড় বড় দুর্গাপুর বা এইসব জায়গায় অনেক শিল্প হয়েছে। তারপরে দেখেছি যে বাম আমল থেকে যে শিল্প শেষ হতে শুরু করলো, মানুষদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করা হলো শিল্প প্রতি মানে খারাপ, শিল্পপতি মানে মাফিয়া, এমন একটা সেন্টিমেন্ট নিয়ে শিল্পপতিদের বিরুদ্ধে মজদুরদের, সাধারণ মজদুরকে লেলিয়ে দেওয়া। এই কালচারটা সিপিএম আমল থেকে শুরু হয়েছে, ইউনিয়নবাজি চালু হয়েছে। এক্সেস, কোনো জিনিসের এক্সেসটা ভালো হয় না। আমি দেখেছি, আমি যখন ছোট ছিলাম, আমি কন্যাগর থেকে রিসরায় পড়তে যেতাম, মর্নিং স্কুল ছিল, সকালে ঘড়ি দেখার প্রয়োজন মনে হতো না। 5:30টার সাইরেন বাজতো একটা কারখানা থেকে, 5:45টার সাইরেন বাজতো একটা কারখানা থেকে, 6টা বাজে একটা, আমরা সাইরেন সাইরেন শুনে বুঝে যেতাম যে কোন কারখানার কি সাইরেন বাজছে। তখন আমাদের রিডাকশন খোলা ছিল, যেটাকে কোয়ারফিট অনেক লোকেরা বলে। শ্রীরাম সিল্ক খোলা ছিল, এমপি মিল খোলা ছিল, শ্রী দুর্গা ছিল, অ্যালকালি ছিল, বিভিন্ন জেকে স্টিল ছিল, হিন্দ মোটর ছিল, সব কারখানা খোলা থাকতো।
আজ আপনার এখানে চাপদানিতে সব খোলা থাকতো, রিসরাতে যত জুট মিল আছে সব খোলা থাকতো, বিভিন্ন সব কারখানা খোলা থাকতো। লোকেরা সিনেমা হলগুলো রাত্রির শোটা যখন ভাঙতো তখন রাস্তার মধ্যে মনে হতো যে সন্ধ্যে 7টার সময় বেরিয়েছে, লোকেরা হাঁটা চোরা রিক্সা আসা যাওয়া করছে, আমরা সেই দিনগুলো দেখেছি। এইবার কি হয়েছে, সিপিএম যে সেন্টিমেন্টটা তৈরি করে দিয়ে গেছে, যে সর্বনাশ করে দিয়ে গেছে, যে যখন মাননীয় 2011 যখন ভোট হচ্ছিল তখন উনি বললেন যে আমি এলে 6 মাসে সব শিল্প খুলে যাবে বা একটা খোলার চেষ্টা হবে, কিছু হবে। কিন্তু আমরা দেখেছি যে ওনার আসার পরে শিল্প তো কিছুই, কোনো কাজ হয়নি শিল্পর দিকে। ওই একটা আমাদের শালবনি দেখানো আছে, ওই রামবিলাস পাসওয়ান যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন থেকে ওই শালবনিতে প্রত্যেক বছর উদ্বোধনী হয়ে যাচ্ছে শিলা পুজো। আজ অব্দি কিন্তু আমরা শালবনিতে কোনো কারখানা দেখতে পাইনি। প্রত্যেক বছর আমরা শালবনির গল্প শুনি। আমাদের এখানে শ্রীরামপুরে কারখানা রয়েছে ইন্ডিয়া জুট মিল, সে বন্ধ পড়ে রয়েছে, 12 নম্বর ওয়ার্ডে রয়েছে। সেখানে যারা বসবাস করেন 200টা মতন বস্তি বাড়িতে আলো নেই। ওইখানে যে ক্যানেল রয়েছে যাকে নাহার বলে, সেটা ওভারফ্লো করছে, লোকেরা একদম মানে দুর্গন্ধ রয়েছে ওইখানে। 100টা লোকের মধ্যে একটা বাথরুম আছে, এই ধরনের অবস্থা রয়েছে। তারপরে চাপদানিতে রয়েছে আপনার নর্থ গ্রুপ কারখানা, নর্থ গ্রুপ জুট মিল, সেখানেও এই সেম মানে কন্ডিশনটা খুবই খারাপ আছে। লোকেদের যে যাবতীয় যে লাইট, বাথরুম বা এইসব জিনিসের অনেক সমস্যা রয়েছে। তারপরে শ্রীরামপুরে একটা রয়েছে মধুরা কোট কটন মিল, সেটা রয়েছে 11 নম্বর ওয়ার্ডে, যেখানে আমাদের শ্রীরামপুরের চেয়ারম্যান থাকেন গিরিধারী সাহা। ওইখানে এই 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 মিল বন্ধ আছে। তো যে হুগলি ইন্ডাস্ট্রির জন্য মানে বিখ্যাত ছিল, যে এত ইন্ডাস্ট্রি রয়েছে, পুরোটাই শেষ হয়ে গেছে। আর হিন্দুস্তান মোটরেতে এখন যে আছে বিল্ডিং তৈরি হচ্ছে অনেকগুলো। তো এই দুরবস্থা রয়েছে, কোনো চেষ্টা নেই। মানে মাননীয়ার কাছ থেকে 2-1 দিন আগেই উনি মনে বলেছেন যে বউকে ঘুগনি বানাতে পাঠিয়ে দিন। তো খুবই দুর্ভাগ্যপূর্ণ আছে, কতদিন ভাবে বাংলার শিক্ষিত যুবক, শিক্ষিত সবাই ডেইলি প্রত্যেক বছর লাখ লাখ ছেলেরা পাস করে বেরোচ্ছে, গ্র্যাজুয়েট করছে, বিটেক করছে, এরা কোথায় যাবে, কোন কারখানায় চাকরি পাবে? বাংলায় এখন যেটা কলকাতায় যেটা এখন দেখা যাচ্ছে সব ট্রেডিং হচ্ছে, ওই কিনলো বাইরে থেকে মাল কিনলো বা বিক্রি করে দিল, কিন্তু ট্রেডিং এ তো বেশি এমপ্লয়মেন্ট হবে না। এমপ্লয়মেন্ট পেতে গেলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দরকার আছে, যেখানে ম্যানুফ্যাকচার হবে, এখানে মজদুরের দরকার পড়বে, কিন্তু কোনো চেষ্টা নেই। ইনারা আদানি আম্বানি চেঁচাবেন, কিন্তু শিল্পটা বড় বড় শিল্পপতিদের তো আপনাকে আনতে হবে। রোজ প্রত্যেক বছর আপনারা বিজনেস সামিট করছেন, আর শিল্পপতিরা মৌখিকভাবে বলে দিচ্ছে এখানে শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে, ব্যাস এটাই হেডলাইন, পরের দিন হয়ে যাচ্ছে আমরা চা খেয়ে হ্যাঁ ভাই শিল্পপতিরা বলে দিচ্ছে অনেক সম্ভাবনা রয়েছে, ব্যাস আমরা গল্প করি। সাংবাদিক বন্ধুরা যারা আজ এখানে উপস্থিত আছেন, সকলকে স্বাগত জানিয়ে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ এবং ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক জেলার দিক থেকে আপনাদের স্বাগত জানাই। গতকাল আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবাংলার শিল্পের যা পরিণতি হয়েছে শ্মশান ভূমিতে, সেটা ট্রান্সলেট হয়েছে, সেটা নিয়ে বক্তব্য রেখেছেন। আজ আমরা প্রত্যেক জেলায় সেই ফ্যাক্টস, ফিগার্স, বিষয়গুলো, তথ্যগুলো, আঁকড়াগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং প্রেস কনফারেন্স পরে এই 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 কাগজটা আমরা আপনাদের সবাইকে সফট কপি পাঠিয়ে দেবো। এতে ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলো আপনারা ডিটেলস এরও পেয়ে যাবে, বাংলাতেও আছে, ইংলিশেও আছে। তো আমি আগে ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলি, পশ্চিমবাংলা যেই কথাগুলো দিয়ে, যেই মানুষকে যেই আশ্বাসগুলো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, সেটা সম্পূর্ণভাবে মিথ্যায় জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর কিভাবে শিল্প কিভাবে এক একটা করে শেষ হয়েছে এবং মানুষের চোখে ধুলো দিয়ে কিভাবে আজকে কোনো এমওইউ সাইন হয়নি, কোনো শিল্প পশ্চিমবাংলায় আসেনি, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি।
আজকে পশ্চিম বাংলার টোটাল ঋণ, আবার বলি, টোটাল ঋণ গিয়ে দাঁড়িয়েছে 7,71,000 কোটি টাকা। 7,71,000 কোটি টাকা আজকে পশ্চিম বাংলার ঋণ। আজকে না তো এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ভাবে রাজ্যটা আমাদের নিচে যাচ্ছে, কোনো উন্নতি নেই, এবং গভর্নেন্স যেটা আছে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের দ্বারা যে গভর্নেন্স, সেটা প্রত্যেকটা স্টেজে ফেল করছে। 2011-2012 2 লক্ষ কোটি টাকা ছিল ঋণ, সেটা আজকে বেড়ে গিয়ে হচ্ছে 7,71,000। 305% এটা ইনক্রিজ হয়েছে গত 14 বছরে, 305% ইনক্রিজ। এই হচ্ছে পশ্চিমবাংলায় আজকে আমাদের চিত্র। আজকে 100 টাকা যেটা রাজ্য কামায়, রাজ্য নানানভাবে আপনাদের কাছ থেকে ট্যাক্স নেয়, আপনাদের কাছ থেকে নানানভাবে রাজ্যরও একটা ইনকাম আছে, কিন্তু প্রত্যেক 100 টাকায় 38 টাকা সেই ঋণ মেটাতে চলে যাচ্ছে। কেন মানুষকে আহ্বান করব আপনাদের মাধ্যমে বোঝার জন্য, যদি 100 টাকা থেকে 38 টাকা ঋণ মেটাতে বেরিয়ে যাচ্ছে, তাহলে সরকার মানুষের জন্য কিভাবে বেনিফিশিয়াল স্কিমস আনবে, আর এই সংখ্যাটা বাড়তে চলেছে। আজকে পশ্চিম বাংলায় যদি একটা নতুন শিশু আজকে কেউ জন্মায়, নিউ বর্ন চাইল্ড পশ্চিম বাংলায়, সে জন্মাবে 76,000 টাকা মাথায় ঋণ নিয়ে। শকিং ফিগার্স, যেটা ভারতের থেকে শকিং ফিগার, ভারতবর্ষে 76,766, সে যেদিন জন্মাবে তার মাথায় সেই ঋণটা হবে। আজকে পশ্চিম বাংলায় এই জায়গায় চলে গেছে। তো এই জায়গা থেকে যুবক ভাই বোনেরা কিভাবে চাকরি আশা করে, কিভাবে এখানে উন্নতি হবে, সেটা একটু মানুষদের ভেবে দেখতে হবে। আছে যেটা IEM, ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরেন্ডাম, মহারাষ্ট্র, গুজরাট 15%, 20%, পশ্চিম বাংলা দাঁড়িয়ে আছে মাত্র 2%। এই হলো পশ্চিম বাংলার ফিগার। আজকে FDI, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, পশ্চিম বাংলায় আসছে অনলি 0.67%। আজকে 6,688 কোম্পানি, 6,688 শিল্প পশ্চিম বাংলা ছেড়ে আজকে অন্য রাজ্যে চলে গেছে। মহারাষ্ট্রে চলে গেছে 1300 মতো, দিল্লিতে চলে গেছে 1200 মতো, গুজরাটে চলে গেছে 423 মতো। পশ্চিম বাংলায় শিল্প আজকে টিকছে না। আজকে এই শিল্পর যে পরিণতি হচ্ছে, যে শ্মশান ভূমিতে শিল্পগুলো পরিণতি হয়েছে, তার একটা বিশেষ কারণ হচ্ছে ল অ্যান্ড অর্ডার। আজকে যেহেতু আইন শৃঙ্খলা বলে পশ্চিম বাংলায় কিছু নেই, যারা শিল্পদের কোনো সমস্যা হচ্ছে, কলকাতা হাইকোর্ট সহ নিম্ন কোর্টে যেই ব্যাকলগ আছে, ল অ্যান্ড জাস্টিসের যা অবস্থা, যা ব্যাকলগ, শিল্পরা তাই জন্য আজকে পশ্চিম বাংলায় পিছিয়ে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী যেই প্রমিস গুলো করছেন, যে যারা উদ্যোগপতি আছে যে তোমরা আসো, কিন্তু তারা পশ্চিম বাংলায় এসে যেই চিত্রটা পাচ্ছে, সেটা শোচনীয় না বলে আজকে তারা পশ্চিম বাংলা ছাড়তে আজকে তারা বাধ্য হচ্ছে। SSC স্ক্যাম, টিচার্সদের যে স্ক্যামটা হলো, সেই স্ক্যামটা। আজকে যে সিভিল সার্ভিস আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওখানে স্ক্যাম হচ্ছে। আজকে যে মাইনরিটি ক্লাস্টারিং হচ্ছে, যেটা আমরা বলছি তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে, ওবিসি মামলায় চাকরি বাদ যাচ্ছে, এগুলো যে বারংবার পশ্চিম বাংলায় ঘটছে, এগুলো সব একটা কারণ যে শিল্প পশ্চিম বাংলা থেকে চলে যাচ্ছে। এডুকেশন সিস্টেম আপনাদের চোখের সামনে কোলাপস করেছে। বারবার রায় এসছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে, যে না, বিশালভাবে স্ক্যাম হয়েছে, চাকরি দেওয়াতে, টিচারদের চাকরি দেওয়াতে বিশালভাবে স্ক্যাম হয়েছে। সুপ্রিম কোর্ট নিজে 26,000 চাকরি বাতিল করেছে। এই যদি হয়, তাহলে কেন কেউ ভরসা করে পশ্চিম বাংলায় আসবে? আজকে 2015 থেকে 2024 21 লাখ কোটি টাকা প্রমিস করা হয়েছে রাজ্য সরকারের থেকে, একটাও এক্সিকিউট হয়নি। আজকে 1200 MOU সাইন হয়েছে, 4,40,000 কোটি কার্যকারী হয়নি। আমি আপনাদের আরো কিছু সংখ্যা দিচ্ছি। MOU 2015-তে 2,43,000, 16-তে 2,50,000, 17-তে 2,35,000, 18-তে 2,20,000, 19-এ 2,84,000,
22-এ 3,82,000, 23-এ 3,76,000 কোটি, আমি সব কোটি বলছি, এবং 24-এ 4,24,000 কোটি MOU সাইন হয়েছে রাজ্য সরকারের সাথে, একটাও কার্যকরী হয়নি মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। আপনারা হয়তো শুনেছেন মুখ্যমন্ত্রী খুব ঘটা করে বিজনেস সামিট করে প্রত্যেক বছর, যেটা মা ফ্লাইওভারের পাশে সায়েন্স সিটির সামনে একটা সামিট করা হয়েছে। তার বাজেট প্রত্যেক বছর 16 সালে 30 কোটি, 17 সালে 35 কোটি, 18 সালে 40 কোটি, 19 সালে 45 কোটি, 23 সালে 50 কোটি এবং 24 সালে 67 ক্রোর্স টোটাল MOU আজ অব্দি এটা সই হয়েছে 20 লাখ কোটি, কার্যকরী হয়েছে হয়তো কিছু কোটি। এই হলো পশ্চিম বাংলার অ্যাকচুয়াল চিত্র, যে এখানে কিভাবে শিল্প আসছে না, শিল্প চলে যাচ্ছে। 3%, যেটা আঁকড়াটা আপনাদের দেব, অনলি 3% লাগু হয়েছে। 21 লাখ কোটি প্রমিস, তার অনলি 3% লাগু হয়েছে। পশ্চিম বাংলায় শিল্প যদি আসা দরকার হয়, পশ্চিম বাংলায় জমি দিতে হবে। আজকে পশ্চিম বাংলা সরকারের কাছে ল্যান্ড ব্যাংক মানে জমি শুধু আছে 357 হেক্টর, অনলি 357 হেক্টর। ভারতবর্ষের মানে 0.05%। গুজরাটে যেটা আছে 30%, আসামে আছে 7%, মহারাষ্ট্রায় 8%, আন্ধ্রপ্রদেশে 9%, উড়িষ্যায় 11%, আর পশ্চিম বাংলায় অনলি 0.05% কম্পেয়ার টু ইন্ডিয়া। এই রাজ্যে এই পরিস্থিতি নিয়ে, এই জমির বিষয় নিয়ে কিভাবে শিল্প উন্নয়ন হবে, কিভাবে এই রাজ্যের ঋণ কমতে পারে না। এই জমিগুলো নিয়ে চুরি হচ্ছে, স্ক্যাম হচ্ছে, নানানভাবে অন্যভাবে জমি দেওয়া হচ্ছে না। কলকাতা হাইকোর্টে একটা মামলা চলছে, সেখানেও কেন্দ্র সরকারকে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেওয়া হচ্ছে না 452 কিলোমিটার। 452 কিলোমিটার জমি দেওয়া হচ্ছে না বর্ডার সিকিউরিটি ফোর্সকে। ওখান থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে। জমি আছে রাজ্য সরকারের কাছে, কেন্দ্র তার টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সেই জমি কেন্দ্র সরকারকে দেওয়া হচ্ছে না। ওখানে ফেন্সিং নেই, ওখান থেকে যারা অনুপ্রবেশকারী তারা পশ্চিম বাংলায় ঢুকছে। কেন দেওয়া হচ্ছে না? আমি আপনাদের একটা উদাহরণ দিলাম। এইভাবে পশ্চিমবঙ্গ সরকার জমিগুলো ধরে রেখে দিচ্ছে। আজকে অন্য রাজ্যে যদি কোনো শিল্প যায়, জমির কোনো রিকোয়ারমেন্ট হয়, 72 ঘন্টায় সেই রাজ্যে জমি পাওয়া যাচ্ছে। এটা পার্লামেন্টে এবং অ্যাসেম্বলিতে যে কোয়েশ্চেন আনসার সেশন হয় সেগুলো থেকে সামনে আসছে। পশ্চিম বাংলায় 60 দিনেও হচ্ছে না, 60 ডেজ, 2 মাসেও এখানে কোনো ফাইল মুভমেন্ট হচ্ছে না। এখানে কোনো নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়নি 15 বছরে। JSW স্টিল, উইপ্রো, ইনফোসিস 50 একর, উইপ্রো 50 একর, JSW স্টিল 4000 একর, এগুলো শুধু প্রমিস হয়েছে, কিচ্ছু লাগু হয়নি। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওটা চেঞ্জ হয়ে কোনো একটা স্টেডিয়াম কনস্ট্রাকশনের জন্য ওটা পরিণতি হয়ে গেছে। আজকে স্টেট গভর্নমেন্ট যেই SEZ স্পেশাল ইকোনমিক জোন, কেন্দ্র সরকারের যেই প্রপোজাল গুলো আছে, রাজ্য সরকার সেগুলো অপোজ করেছে। আজকে মার্চ 2025 রেভোকেশন অ্যাক্ট, যে ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভ, আপনারা সবাই জানেন যে ইনসেনটিভ গুলো ছিল, রাজ্য সরকার ওগুলো সরিয়ে নিয়েছে, ওগুলো স্ক্র্যাপ করে নিয়েছে। আজকে পার ক্যাপিটা ডেট, ঋণ প্রত্যেক বাঙালি, প্রত্যেক যারা এখানে থাকে, যারা পশ্চিম বাংলায় বাস করে, তাদের উপরে ঋণ হচ্ছে 22,000 টাকা। আমি যেটা বললাম, আজকে কেউ যদি জন্মায় এখানে, 76,000 টাকা ঋণ নিয়ে সে জন্মাবে। আজকে প্রথম শ্বাস নেওয়ার আগে, একজন শিশু বাচ্চা যে জন্মাবে, সে প্রথম শ্বাস নেওয়ার আগেই তার 76,000 তার হচ্ছে ঋণ। সরকার তারা তাদের সব থেকে পপুলার স্কিম তারা সব জায়গায় বলে বেড়ায় যে লক্ষ্মী ভান্ডার, কিন্তু আপনাদের বাস্তবটা বলি যে ইলুশন ভার্সেস রিয়ালিটি। আজকে লক্ষ্মী ভান্ডারের বেনিফিট হচ্ছে 1000 টাকা মাসে, 12,000 টাকা বছরে, কিন্তু আজকে এই যে একটা বেনিফিট 12,000 টাকায় দিচ্ছে, কিন্তু প্রত্যেক মানুষের উপরে 76,000 টাকা ঋণ। এটা মানুষ বুঝতে পারছে না। 12,000 টাকার প্রমিস আর ঋণ বাড়তে চলেছে।
এটা কেউ বুঝতে পারছে না আগামী দিন কি হবে। রাজ্যটা ধ্বংস হতে চলেছে, ঋণ বাড়ছে। কিছুদিন আগে আরেকটা প্রকল্প লঞ্চ হলো, আমাদের পাড়া আমাদের সমাধান, ওতেও 80 লক্ষ কোটি টাকা ঢালা হলো। এইভাবে প্রত্যেক মানুষের উপরে ঋণ বাড়ছে। আজকে সিএজি কন্ট্রোলার গুলো আমাদের তৃণমূল সরকারের এক্সপোজ করেছে, সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। 2020-21 একা ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট ছিল 3,440 কোটি। 3,440 কোটি রেভিনিউ ডেফিসিট। 17 থেকে 21 যেই প্যাটার্ন গুলো, এইগুলো যদি আপনারা দেখেন, এখানে আন্ডারস্টেটমেন্ট হয়ে অ্যাসেম্বলিতে এগুলো প্রশ্ন হয়েছে, এগুলোর কোনো উত্তর হয়নি। অফ বাজেট বরোইং হয়েছে 384 কোটি, ইকুইটি ডিসক্রিপেন্সি হয়েছে 800 কোটি টাকা বিলস, 26,000 কোটি এক্সেস খরচা যার কোনো প্রমাণ নেই। 26,695 কোটি টাকা এক্সেস খরচা যার কোনো প্রমাণ করেনি রাজ্য সরকার, তার কোনো তথ্য নেই, নথি নেই, আজ অব্দি সেটা চলছে। আজকে ওন ট্যাক্স রেভিনিউ যেটা জিএসডিপি তে আমরা পশ্চিম বাংলা সব থেকে নিচের 5টা রাজ্যে একটা, সব থেকে নিচের 5টা রাজ্যে একটা। সাম আপ করে শেষ করছি, এবং তারপর যশবন্তজি আছেন, উনি এই জেলায়, এই লোকসভায় যে আমাদের শিল্পের কি অবস্থা সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবেন। দেখুন, রেভিনিউ যেটা আসা উচিত সেটা হচ্ছে উন্নয়নের জন্য। এই যে শিল্পরা পশ্চিম বাংলা ছেড়ে চলে যাচ্ছে, এগুলো হচ্ছে তথ্য, এগুলো বাস্তব। শিল্প ছেড়ে 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 চলে যাচ্ছে। আজকে যুবরা যাদের এখানে থেকে, তাদের বাড়িতে থাকে, তাদের পরিবারের থেকে কাজ করা অধিকার, তাদেরও বাইরে চলে যেতে হচ্ছে চাকরির খোঁজে। গ্র্যাজুয়েট ছেলেরা তাদের যেটা ডিজার্ভিং কাজ, ন্যায্য কাজ, সেগুলো পাচ্ছে না, তারা বাড়িতে অন্যভাবে কাজ করছে। আজকে এই যে ঋণের একটা চক্রতে পশ্চিম বাংলার প্রত্যেক মানুষ ফেসে গেছে, এটা ভবিষ্যতে পশ্চিম বাংলার এক একজনের ওপরে একটি তরোয়াল হয়ে থাকছে, কারণ তাদের ওপরে এই বিশাল একটা ঋণ। এককালে যেই রাজ্য মহারাষ্ট্র এবং গুজরাটকে চ্যালেঞ্জ দিয়েছিল, এই পশ্চিম বাংলায় এককালে গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যকে যে চ্যালেঞ্জ দিয়েছিল, আজকে সেই রাজ্য লোয়েস্ট জায়গায় চলে গেছে ভারতবর্ষে। ঋণের সংখ্যায় বলুন, অ্যালোকেশনের সংখ্যায় বলুন, করাপশনের সংখ্যায় বলুন। আজকে পশ্চিম বাংলার যারা মানুষ, তাদের ট্রান্সপারেন্ট এবং মেরিট বেসড একটা সরকার চাই। ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এখানে শিল্প চাই, শিল্পদের কিভাবে প্রোটেকশন দেবে সেভাবে স্কিম দরকার। এডুকেশন, কোয়ালিটি এন্ড হেলথ কেয়ার পশ্চিম বাংলায় দরকার। এবং পশ্চিম বাংলায় যারা আসবে মানুষ, তারা এটাই চায় যে ভবিষ্যৎটা এখানে সুরক্ষিত হোক, ভবিষ্যতে কোনো শোচনীয়, কোনো আতঙ্কে না থাকে। এই যেটা আমি শেয়ার করব আপনাদের সাথে, এই শেষের দিকে প্রত্যেকটা যে সংখ্যাগুলো বললাম, আঁকড়াগুলো, এগুলো সব আপনাদের সামনে আছে, আপনারা এগুলো পেয়ে যাবেন। তো রাজ্য জুড়ে যেই ফিসক্যাল ডেফিসিট, ইন্ডাস্ট্রি যেটা গ্রেভইয়ার্ডে চলে গেছে, একটা মানে শ্মশানের মতো হয়ে গেছে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরা। যশবন্তজি এবার আমাদের শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং 7টা বিধানসভা জুড়ে যে এখানে যে পরিস্থিতি আছে আপনাদের সামনে তুলে আমি একটা আমলে যেগুলো হয়েছে, কিন্তু যখন মানুষ ভরসা করে ওনাকে ক্ষমতায় আনলেন, ওনার উচিত ছিল ইমপ্রুভ করা, ওই ইমপ্রুভমেন্টটা হয়নি। আজকে ইমপ্রুভমেন্ট হয়নি, বরঞ্চ আরো ডিগ্রেড হয়েছে। আজকে ডিগ্রেড হতে 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 আজকে এই জায়গাটা এসছে। যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে একটা রাজ্যে, যত শিল্প বাড়বে, যত চাকরি বাড়বে, যত ফরেন ইনভেস্টমেন্ট আসবে, অন্য ইনভেস্টমেন্ট আসবে, তত তো মানুষেরও মানে আরো উন্নতি হবে। সেটা আমরা তৃণমূলের আমলে দেখতে পারিনি, ওই ট্রেন্ডটাই ফলো করছি। যেই রাজ্যগুলোতে আজকে বিজেপি ক্ষমতায় আছে বহু বছর ধরে, আমি সেই ফ্যাক্টস এন্ড ফিগারসও আপনার সামনে রেখেছি। এখানে ওয়েস্ট বেঙ্গল ইজ at 1%, অন্য রাজ্য 12, 13, 14, 15%, কয়েকটা মহারাষ্ট্রের মতো রাজ্য অন্তত 20 থেকে 25%। তাই জন্য সেই বার্তাটা অবশ্য আমরা যারা উদ্যোগপতি আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আছে, তাদের আমাদের নেতৃত্ব বারংবার দিয়েছে। আমরা যেটা রাষ্ট্রীয় স্তরে যেই
সামিটগুলো হয়, ইন্ডাস্ট্রি সামিটগুলো হয়, আমরা সেখানেও সেই বার্তাগুলো দিয়েছি। আপনাদের সামনে আমি এটাও বলেছি, এমওইউ সই হয়েছে 20 লক্ষ কোটি টাকার, কার্যকারী হয়, কিন্তু সেগুলো আমাদের সরকার আসার পর সেগুলো কার্যকারী হবে এবং শিল্প এখানে ভালোভাবে ব্লুম করবে। রাজ্য সরকার যে ইনসেনটিভ আইনটা ছিল ওটা রিপিল করে দিয়েছে, কারণ রাজ্যে যে বেনিফিট গুলো পাওয়ার ছিল সেগুলো রাজ্য ইন্ডাস্ট্রি বিরোধী, তাই জন্য সেই আইনটা আজকে রিপিল হয়েছে। সেই বেনিফিট গুলো তারা পাচ্ছে না, কিন্তু কেন্দ্র সরকার যেই আইনগুলো আনছে সেগুলো শ্রমিকদের আরো বেনিফিটের জন্য, যাতে ইন্ডাস্ট্রি আরো প্রোটেকশন পাওয়া যায়, যাতে ফিসকাল ডেফিসিট না হয়, যাতে যেটা রিজার্ভ ব্যাংকের পলিসি আছে সেগুলো যাতে আরো পরিণতি হয়, ইন্ডাস্ট্রিগুলো স্ট্রং হয়, এইভাবে কেন্দ্র সরকার আইনগুলো আনছে। কেন্দ্র সরকার সিঙ্গুর ওয়াজ আ ব্লান্ডার, আবার বলছি সিঙ্গুর ওয়াজ আ ব্লান্ডার, এখান থেকে চলে যাওয়াটা ওয়াজ আ ব্লান্ডার। পশ্চিম বাংলার ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রি, ইট ইজ আ ব্লট, ইট ওয়াজ দ্য বিগেস্ট ব্লান্ডার। ওই ব্লান্ডারটাকে বিজেপি সরকার ঠিক করবে। ব্যাংক থেকে আপনার সবকিছু বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, কি বলবো? ইন্স্যুরেন্স পশ্চিম বাংলায় সারা দেশে দেখুন প্রাইভেটাইজেশন হচ্ছে। একটা হেলদি ডেমোক্রেসিতে যেমনি ন্যাশনালাইজ পলিসি হয় অমনি প্রাইভেটাইজেশনও করতে হবে, এটা কম্পিটিশন ইনক্রিজ করে। আর একটা মার্কেটে যেখানে কম্পিটিশন ইনক্রিজ করে ওখানে আরো প্লেয়ার্সরা আসে, জিডিপি বাড়ে। ওভারঅল আমি মনে করি একটা দেশকে আরো উন্নতি করতে গেলে প্রাইভেট সেক্টরকে এগোতে হবে এবং যেটা ন্যাশনালাইজ সেক্টর ওটাকেও এগোতে হবে। দুটো কিভাবে ব্যালেন্স করে চলবে এটাই হচ্ছে সরকারের সাফল্য। এখানকার লোকাল মানুষরা করতেন, মজদুরদের কাজ করার জন্য বাইরে থেকে লোক আনতে হতো, এমন পরিস্থিতি ছিল। কিন্তু আজকে বাংলার যে বেহাল অবস্থা রয়েছে, শিল্পের যে খারাপ অবস্থা রয়েছে, আমাদের মাননীয়া বলেছিলেন যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে আমি এলে 6 মাসের মধ্যে সব শিল্প খুলে দেব, কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও এখানে কোনো কারখানা খুলেনি। এই সব নিয়েই আজকে আমাদের প্রেস কনফারেন্স। তো আপনাদের সামনে এই শিল্পায়নের যে কি অবনতি হয়েছে সেই সব নিয়ে কথা বলবেন। আমাদের 2024-এর লোকসভা ক্যান্ডিডেট ছিলেন উনি, আর উনি হচ্ছেন সিনিয়র ব্যারিস্টার সুপ্রিম কোর্টের কবি শঙ্কর ঘোষ মহাশয়। উনি আপনাদের সামনে প্রেস কনফারেন্সের মাধ্যমে অনেক কিছু জানাবেন।